বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফিকশন হান্টে। নমস্কার, আপনি শুনছেন ফিকশন হান্ট। আমাদের আজকের নিবেদন শ্রীতানের কলমে পুনর্জন্ম। গল্প পাঠে আছে সৌম্যদীপ এবং গল্পের সূত্রাধারে আমি তৃষা। শুরু হচ্ছে আজকের গল্প পুনর্জন্ম। মূল ফটকের সামনে এসে থমকে দাঁড়ালো তিতির। এই বাড়ি, ভাঙা দেওয়াল, জংধরা দরজার পাল্লা, বাড়ির উল্টো দিকের বুড়ো বটগাছ আর ওই একেবারে পশ্চিম কোণে থাকা দিঘি, সব কেমন বড্ড চেনা ঠেকছে তার কাছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে বহুবার একথা তার মনে হয়েছে, অথচ এর আগে কোনো দিন সে গ্রামে আসেন। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে তিতির। শহুরে আরাম ছেড়ে কোনোদিন গ্রামের মামার বাড়িতে সে যায়নি। গ্রাম সম্পর্কে তার যেটুকু ধারণা তা মূলত গল্পের বই প্রসূতেই বলা চলে। গ্রামের গা ছমছমে পরিবেশটা তার বইয়ের পাতাতেই বেশি ভালো লাগে। অথচ এই গ্রামে পা রাখার পর থেকেই তার মনে হয় কোনো এক সময় কোনো পরিচয়ে এখানেই সে থেকে গেছে। এসব ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে পড়েছিল তিতির। তার ঘোর ভাঙল একটা অপরিচিত কণ্ঠ শুনে। সেটি এসেছে তার পাশ থেকে। সেদিকে ফিরে তাকিয়ে তিতির দেখল একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে হাসি মুখে। লোক না বলে তাকে যুবক বলাই সঙ্গত, কারণ বয়স 24 থেকে 25-এর বেশি নয়। হালকা নীল রঙের পাঞ্জাবির ওপর সাদা চাদর জড়ানো, সুঠাম চেহারা, চোখে মুখে বুদ্ধি আর আভিজাত্যের ছাপ স্পষ্ট। বলিষ্ঠ হাতের আঙুলগুলো নমস্কারের ভঙ্গিতে জড়ো হয়ে আছে। এগিয়ে এসে সে তিতিরের উদ্দেশ্যে বলে, আপনি কি প্রজ্ঞা চৌধুরী? আগে হ্যাঁ, আমি। তিতির তার লাগেজ নিয়ে এগিয়ে যায় লোকটির দিকে। আগে আমি সাত্তকী হালদার, এই বাড়ি ও বংশের একমাত্র উত্তরাধিকারী। অধমের ক্ষুদ্র কুঠিরে আপনাকে স্বাগত। এগিয়ে এসে তিতিরের সাথে করমর্দন করে সে। মুহূর্তের মধ্যেই তিতিরের সারা শরীর কেমন যেন দপ করে জ্বলে ওঠে। একটা কি আলোড়ন ছড়িয়ে পড়ে তার ধমনীতে, শিরায়। এই স্পর্শ, এই হাসি, এও যেন তার বহু পরিচিত মনে হয়। হাত ছাড়িয়ে নেয় তিতির। এহেন আচরণে সাত্তকী একটু অস্বস্তিতে পড়ে। তারপর পরিবেশ হালকা করার জন্য বলে, তা রাস্তা চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? রমেন কাকু বলছিলেন আপনার নাকি আবার গ্রামগঞ্জে অ্যালার্জি। রমেন কাকু তিতিরদের পারিবারিক বন্ধু, তার সূত্রেই এই বাড়ির খোঁজ পাওয়া। যদিও এখানে এসেছে সে কোম্পানির অর্ডারে, নইলে এই ধারে গোবিন্দপুরে আসার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। এইসব মনে পড়তেই বিরক্তি আসে তার। মুচকি হাসিতে সেটাকে আড়াল করে বলে, না, অসুবিধে হয়নি। রাস্তা সহজ আর সকলেই এক ডাকে আপনাদের চেনে। কথা বলতে বলতে তারা পায়ে পায়ে ঢুকে পড়ে অন্দরে। দরজা পেরিয়ে বিরাট বড় একটা হলঘর। একজন বিধবা প্রৌঢ়া দাঁড়িয়ে আছেন। তার চোখে ভ্রুকুটি মিশ্রিত বিস্ময়। তিনি কি খুশি হননি তিতিরের আগমনে? তিতিরের একটু অস্বস্তি হয়, কিন্তু তিতিরকে ভুল প্রমাণ করে হাসি মুখে এগিয়ে আসেন তিনি। এসো মা, এসো। তোমার কাল আসার কথা ছিল বোধহয়, তাই না? হ্যাঁ, আসলে একদিন আগেই চলে এলাম, যাতে কাজ তাড়াতাড়ি শুরু করা যায়। আপনাদের কি খুব বেশি অসুবিধায় ফেললাম? আরে না না, অসুবিধা কিসের? সাত্তকী উত্তর দেয়, বরং আপনি আরো আগে এলে আরো বেশি খুশি হতাম। মানে? না, ও কিছু না মা, বলছি ওনার একেবারে পশ্চিমের দিকের ঘরটা তো। মুহূর্তে প্রসঙ্গ বদলে দেয় সে। তিতির কিছুক্ষণ অবাক হয়ে ওকে দেখে। কে ও? কেন এমন অদ্ভুত অনুভূতি হয় ওকে দেখলে? তুমি ওর সাথে উপরে যাও মা। উর্মিলা দেবীর কণ্ঠে সম্বিত ফেরে তার। সাত্তকীকে অনুসরণ করে সে ওপরে উঠে যায়। এদিকে নিচে একজোড়া চোখ স্থির হয়ে আছে তিতিরের ওপর। গেন্নেমা? চেনা কণ্ঠ শুনে ঘুরে তাকান উর্মিলা দেবী। তাদের 30 বছরের পুরনো চাকর রঘু এসে দাঁড়িয়েছে। গেন্নিমা,
সেই এক মুখ, অবিকল সেই শখ। আপনার মনে পড়ে? রঘুর ঠোঁট কাঁপতে থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলেন হালদার গিন্নি। অভিশাপ বোধহয় সত্যি হতে চলেছে রঘুদা। যার আশা ছিল সে ফিরে এসেছে। তবে কি দাদাবাবু? রঘুর গলাটা কেঁপে যায়। অসহায় চোখে তার দিকে তাকান উর্মিলা দেবী। দু ফোঁটা জল মেঝেতে গড়িয়ে পড়ে। প্রজ্ঞা চৌধুরী ওরফে তিতির, বয়স 23, নিবাস মুম্বাই। তিতিরের ছোটবেলা কেটেছে কলকাতাতেই। তারপর বিদেশি সংস্থায় চাকরি পেয়ে একেবারে উড়ে এসে জুড়ে বসেছে মুম্বাইতে। তার কাজ মূলত ব্লগ লেখা, মূলত ট্রাভেল ব্লগই লেখে সে। ইতিমধ্যেই কাজের জায়গায় বেশ নাম করে নিয়েছে, বেশ অনেক জায়গায় ঘুরেছে চাকরির সুবাদে। ট্রাভেল ব্লগ করার একটা সুবিধে হচ্ছে এটা, যখন খুশি টোটো কোম্পানি হয়ে বেরিয়ে পড়া যায়। আর একা ঘুরে বেড়ানোর জন্য আজকাল নিজের সঙ্গ খুব উপভোগ করে সে। তবে সেগুলো বেশিরভাগই ছিল বড় বড় শহর বা ফরেস্ট এরিয়া। কিন্তু এই প্রথমবার সে কোনো গ্রামে কাজ নিয়ে এসেছে। এই ধ্যারে গোবিন্দপুরে রাতে কারেন্ট থাকে কিনা তাই বা কে জানে। ল্যাপটপ, ফোন এগুলোর যে কদিন কি অবস্থা হবে ভাবতে ভাবতেই খাট থেকে নেমে জানলার সামনে এসে দাঁড়ায় তিতির। নিচের বাগানটা অযত্নে প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। তারপর একরাশ ঘোলাটে অন্ধকারে ঢাকা পড়ে গেছে বাকি অংশ। সেই অন্ধকার ভেদ করে তার দৃষ্টি পড়ে একটা নির্দিষ্ট দিকে। তার মন বলছে একটা দিঘি রয়েছে সেখানে, অথচ তার জানার কথা নয়। নিশ্চয়ই অতিরিক্ত ভূতের বই পড়েই তার এসব মাথায় আসছে। জানলার সামনে থেকে একটু সরে আসে তিতির, মনটা একটু বিক্ষিপ্ত করার চেষ্টা করে। আবার তিতির এবার মুকুন্দপুর এসেছে একটু অন্য রকম প্রজেক্ট নিয়ে। তার কাজ ছিল একটা বহু পুরনো জমিদার বাড়িতে কিছুদিন থেকে তাদের জীবনযাত্রাকে খুব কাছ থেকে দেখা আর সেই সম্পর্কে একটা লেখা জমা দেওয়া। প্রথমে রাজি হয়নি সে, পরে নতুন গাড়ির EMI এর কথা ভেবে রাজি হয়ে যায়। তারপর বাবার বন্ধু রমেন কাকুর সোর্স মারফত চলে আসে এখানে। যদিও এখানে পা রাখার পর থেকেই সব এলোমেলো হয়ে যাচ্ছে তার। সে অনুভব করতে পারছে তার গ্রাম্য বিতৃষ্ণা কখন আকর্ষণে বদলে গেছে। এই বাড়িটা যেন ক্রমাগত তাকে টানছে। তিতিরের মনে হয় এই বাড়ির সাথে তার সম্পর্ক জন্ম জন্মান্তরের। নমস্কার ম্যাডাম। তিতিরের ভাবনার সুতো কেটে যায় সাত্তকীর আগমনে। এই গোটা জমিদার বাড়িতে একমাত্র ওই চোখ দুটো তার বড্ড আপন লাগে। একটা রহস্যময় জাদু লুকিয়ে আছে ছেলেটার ওই চোখ দুটোয়। আলতো করে ঘাড় ঘোরায় তিতির, মুচকি হাসে। তা ম্যাডাম, এখানে এসে কেমন লাগছে? মন্দ কি, চারিদিকে এত সবুজ দেখে চোখের আরাম হচ্ছে। যদিও আমি শহুরে মানুষ, গ্রামটা ঠিক আমার পোষায় না। শহরটা আসলে খুব কৃত্রিম ম্যাডাম, প্রাণের ছোঁয়া বড্ড কম। সেখানকার মানুষগুলোকে দেখে মনে হয় যেন তারা মুখোশ পড়ে আছে, অথচ এখানে দেখুন গ্রামের সবাই কত সরল, কত নিষ্পাপ। শহর নিয়ে আবার আপনার বিতৃষ্ণা আছে দেখছি। না, আসলে শহর বড্ড পর করে দেয় সবাইকে, জানেন তো। সাত্তকী চুপ করে যায়। মুহূর্তে বাতাস ভারী হয়ে ওঠে। পরিবেশ হালকা করার জন্য তিতির বলে, আপনার বেড়ে ওঠা, স্কুলিং সব এখানে, তাই তো? আগে হ্যাঁ। আর চাকরি? আসলে আমি এই বাড়ির সর্বশেষ বংশধর, আর সেই দরুনই অগাধ সম্পত্তির মালিক। তাই চাকরি একেবারেই করি না। আর আমার দাদু যা রেখে গিয়েছেন তাতে আমার সারা জীবন হেসে খেলে চলে যাবে। তাই রোজগার নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই আমার। কেবল ওই একটা নেশা হচ্ছে বই পড়া। সোজা সাপটা উত্তর দেয় সে। আর বিয়ে? সে যদি আপনার মতো কোনো সুন্দরীকে কোনোদিন ফাঁদে ফেলতে পারি তাহলে সেটাও হয়ে যাবে বই কি। তাদের কথা থেমে যায়। এক ফালি জানলা দিয়ে বাইরে বিকেল দেখা যাচ্ছে। সূর্য হেলে গেছে দিঘির পাড়ে। গোধূলির শেষ লালচে আভা ছড়িয়ে যাচ্ছে সমস্ত দিঘিতে। দিঘি রক্তের মতো রাঙা হয়ে উঠছে আস্তে আস্তে। একটা শিরশিরে ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে ওদের। হাওয়ার ঝাপটায় উড়ছে তিতিরের চুল। তার দৃষ্টি সাত্তকীর ওপর স্থির। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়। সন্ধে নেমে এসেছে। আলো জ্বলে উঠেছে 200 বছরের পুরনো রাজবাড়ির আনাচে কানাচে। এই বাড়িতে LED লাইট দেখে প্রথমে একটু অবাক হয়েছিল তিতির। তার ধারণা ছিল গ্রাম যখন তখন বোধহয় রাতে হ্যাজাক ট্যাজাক জ্বলবে।
নইল নির্ঘাত লোডশেডিং থাকবে। তারপর হঠাৎ শোনা যাবে কোনো নুপুরের শব্দ বা কোনো অশরীরী আত্মার দীর্ঘশ্বাস। ভাবতে গিয়ে হাসি পেয়ে যায় তার। ভূতের গল্প পড়ে কি অবস্থাই না করেছে নিজের। ভূতের ভয় যে তিতির পায় না তা নয়, তবে এলইডি আলোর ঘনঘটার মাঝে কোথাও গা ছমছমে ভৌতিক আবহকে সে অল্প হলেও মিস করছে। হঠাৎই একটা চিৎকারের শব্দে চমকে ওঠে সে। তীক্ষ্ণ মেয়েলি কণ্ঠ যেন সারা রাত বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ছে। ঘরের চার দেওয়াল ছাড়িয়ে সে যেতে চাইছে আরও দূরে। কেউ যেন ছটফট করছে মুক্তির জন্য, অথচ মরণ আর্তনাদ থেকে তার মুক্তি নেই। ঝপ করে আলো নিভে যায় সমস্ত ঘরের। এই ঘুটঘুটে অন্ধকারে চিৎকারটাকে রীতিমতো পাশবিক বলে মনে হয় তার। অন্ধকার থেকে বাঁচতে আর চিৎকারের উৎস খুঁজতে সে দৌড়ে বেরিয়ে আসে নিজের ঘর থেকে। বারান্দায় এসে তিতির বুঝতে পারে চিৎকারটা আসছে বাগানের পশ্চিম দিক থেকে। ভয় আর কৌতূহল নিয়ে নিচে করিডোরে নেমে আসে তিতির। সাত্তকী আর তার মায়ের কথাবার্তার আওয়াজ আসছে, কিন্তু অন্ধকারে কাউকেই দেখা যাচ্ছে না। সামনে সদর দরজাটা খোলা। সকলের অলক্ষ্যে সন্তর্পণে বেরিয়ে আসে তিতির। সোজা এগিয়ে যায় পেছনের বাগানের দিকে শব্দ অনুসরণ করে। জায়গাটা অসম্ভব ঘন অন্ধকারে ছেয়ে আছে। নিজের শরীরটা পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে অন্ধকারে। একটু এগোলেই আগাছার জঙ্গল, তারপরেই সেই দিঘি। তিতির দাঁড়িয়ে পড়ে। অন্ধকার আর এই গাছপালার বাঁধা পেরিয়ে কিভাবে পৌঁছবে সে? কিন্তু সেই মর্মভেদী আর্তনাদ তাকে বেশিক্ষণ স্থির থাকতে দেয় না। সে এগিয়ে যায় ধীরে ধীরে। সে অনুভব করে হঠাৎই তার চারপাশ যেন ফাঁকা হয়ে গেছে। তার পা জড়িয়ে যাচ্ছে না পাতার জঙ্গলে। বেপরোয়া ডালের আঘাতও নেই কোনো। তিতির অবাক হয়ে যায়, কিন্তু কিছুতেই থামতে পারে না। একটা অদৃশ্য শক্তি চুম্বকের মতো যেন তাকে টানছে সামনের দিকে। দিঘির সামনে পৌঁছনোর পর কোনো কিচ্ছু না ভেবেই তিতির পায়ের জুতো খুলে নেমে যায় ঘাটের সিঁড়ি বেয়ে। নিজেই যায় নাকি কেউ ধাক্কা মেরে তাকে নিয়ে চলে তা বুঝতে পারে না সে, কিন্তু উপলব্ধি করতে পারে তার হাত পা বা কোনো কিছুই আর তার নিজের বশে নেই। সেই মর্মভেদী আর্তনাদ তখনও চলছে, যেন কোনো ডুবতে বসা মানুষ উদ্ধারের জন্য কাতর আরতি জানাচ্ছে। ঘাটের শেষ সিঁড়ির ধাপে পা রাখা মাত্র সে শুনতে পায় সাত্তকীর গলা। কি করছেন কি ম্যাডাম? উঠে আসুন, শিগগিরই উঠে আসুন ম্যাডাম। ওখানে যাবেন না, ফর গড সেক ম্যাডাম প্লিজ তাড়াতাড়ি উঠে আসুন। একটা মানুষ চিৎকার করছে সাত্তকী বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন না? তিতিরের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ে। ওহো, বিশ্বাস করো ওখানে কেউ নেই, কেউ থাকতে পারে না ওখানে। উঠে এসো তিতির। তার ফর্ম্যালিটির আবরণ সরিয়ে কখন যে আপনিটা তুমি হয়ে যায় সাত্তকী বুঝতে পারে না। তাকে অগ্রাহ্য করে তিতির নেমে যায়। তারপর পায়ের পাতা ডোবানো জলে দাঁড়িয়ে সাত্তকীর দিকে পিছু ফিরে তাকায় আরেকবার। সেদিকে তাকিয়ে ঠান্ডা গলায় সে বলে, চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে ঠিক সাবধানে ফিরে আসব। মাত্র 1 মিনিটের মধ্যেই এক আমূল পরিবর্তন ঘটে গেছে তিতিরের মধ্যে। তার গলার স্বর যেন আর তার নেই, এ যেন অন্য কারুর কণ্ঠ শুনেছে সে। ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে সাত্তকীর। কাকে নিয়ে আসবে তুমি? ভুল করছো তিতির, ওখানে কেউ নেই, কেউ থাকতে পারে না। হয়তো কেউ আছে যে বছরের পর বছর ধরে অপেক্ষা করে রয়েছে বেরিয়ে আসার। একটা অমানসিক হাসির তীব্রতা চারিদিকে ছড়িয়ে দেয় তিতির। কান্নার আর্তনাদকে ছাপিয়ে সেই হাসি হালদার বাড়ির প্রতিটা ইঁটকে কাঁপিয়ে দেয়। এই স্বর তিতিরের নয়, কিছুতেই এ হতে পারে না। তো কি? একটা ঠান্ডা স্রোত সাত্তকীর শির দ্বারা বেয়ে নেমে আসে, তবু সে চেষ্টা করতে থাকে। তিতির শোনো আমার কথাটা, ওই দিঘিতে যে একবার নেমেছে সে আর কখনো ফিরে আসেনি তিতির। তিতির গ্রাহ্য করে না সেই কথা। নিঃশব্দে আবার হারিয়ে যায় অন্ধকারে। তার জলে নামার শব্দ শোনা যায়। তিতির জলে নামার প্রায় সাথে সাথে চিৎকারটা থেমে যায়। সঙ্গে সঙ্গে যেন সম্বিত ফিরে পায় সে। আর তখন তিতির অনুভব করে গলা অবধি ঠান্ডা জলে দাঁড়িয়ে রয়েছে সে। সে অসহায়, সাঁতারে অক্ষম,
অতিরিক্ত ঠান্ডা জলে তার গা শিরশির করে ওঠে, চিৎকার করতে যায় সাহায্যের জন্য, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না, যেন সে বোবা হয়ে গেছে। জলে ক্রমাগত হাত পা ছুঁড়তে থাকে, ওপরে উঠে আসতে চায়, কিন্তু কেউ যেন ক্রমাগত তাকে পা ধরে টেনে নামিয়ে আনতে চাইছে নিচে, একেবারে দিঘির অতল জলে। ফিসফিস করে কানের কাছে বলে, তোর অপেক্ষায় 25 বছর ধরে আটকে রয়েছি এখানে, এবার আমার মুক্তি হবে, হবে প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। আস্তে আস্তে চেতনা লোপ পেতে থাকে তার। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে সে উপলব্ধি করে কোনো ঝোড়ো হাওয়া যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এই অগাধ সমুদ্র থেকে। পিঠের নিচে ঠান্ডা মাটির স্পর্শ পাওয়া মাত্রই চেতনা বিলুপ্ত হয়ে যায় তার। চোখ খুলে তিতির দেখে সে একটা ঘরের মধ্যে শুয়ে আছে। তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে সাত্তকী, মাথার সামনে বসে আছেন উর্মিলা দেবী। এছাড়া চাকর আর দু একজন প্রবীণ মানুষ যাদের সে আগে দেখেনি, তাদের সকলকে নিয়ে একটা জটলা তৈরি হয়েছে সেখানে। সকলে ভূত দেখার মতো করে তাকিয়ে রয়েছেন তিতিরের দিকে। ঘর জুড়ে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। তার শরীর জলে ভিজে আছে এখনো। দুহাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসে সে। মাথাটা হালকা ঘুরছে। তাকে সাহায্য করেন উর্মিলা দেবী। এখন কেমন লাগছে মা? হ্যাঁ, ভালো আছি আন্টি। কতবার না করলাম আমি, হ্যাঁ? একবার শুনলে না আমার কথা। উদ্বেগ আর বিরক্তি ঝরে পড়ে সাত্তকীর গলায়। আসলে কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আর তাছাড়া বলতে বলতে তার চোখ চলে যায় দরজার দিকে। লাল বস্ত্র পরিহিত এক প্রবীণ মানুষ তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। গলায় রুদ্রাক্ষ, কপালে লাল তিলক আঁকা। তার চোখের দিকে তাকাতেই কেমন একটা অস্বস্তি শুরু হয় তার। নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছে হয়। বিড়বিড় করে যেন কোনো মন্ত্র পড়ছেন তিনি। সেই মন্ত্রের জোর তার কানে বিঁধতে থাকে বারবার। সে কান চেপে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে মন্ত্র থেমে যায়। বৌমা, তুমি বরং ওর ভিজে কাপড়টা ছাড়িয়ে দাও, আমরা বাইরে যাচ্ছি। এই বলে বেরিয়ে যান সেই প্রৌঢ়। সাত্তকী আর বাকিরা আস্তে আস্তে বেরিয়ে আসে ঘর থেকে। দরজা টেনে দেওয়ার মুহূর্তে চোখাচোখি হয়ে যায় সাত্তকী আর তিতিরের। একটা উদ্বেগ খেলে যায় সাত্তকীর চোখে। তবে তিতির, তার চোখে সেই হাসি কি প্রতিহিংসার ক্রূরতা নাকি প্রেম? বুঝতে পারে না সে। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসে। সবাই বেরিয়ে যাওয়ার পর প্রথম কথা তিতিরই বলে, সবাই এমন অদ্ভুতভাবে আমাকে দেখছিল কেন কাকিমা? তার দিকে চোখ ফিরিয়ে ভয়ে, বিস্ময়ে, উদ্বেগ আর আতঙ্ক মেশানো কণ্ঠে হালদারগিন্নি বলেন, কারণ তুমি একমাত্র মানুষ 25 বছরের মধ্যে প্রথমবার ওই দিঘির থেকে বেঁচে ফিরে এলো। মানে? বিস্ময়ে চোখ বড় হয়ে যায় তিতিরের। তাহলে একটা গল্প বলি, শোনো। ঠিক গল্প না, এটা সত্যি। এটা একটা অভিশপ্ত সত্যি। উর্মিলা দেবী বলতে থাকেন, আজ থেকে 25 বছর আগে একটি মেয়ে বাড়িতে এসেছিল অতিথি হয়ে। ঠিক এই রকমই এক শীতের সময়ে। মেয়েটার নাম ছিল প্রজ্ঞা। শুনে অবাক হচ্ছ, বুঝতে পারছি, আমরাও হয়েছিলাম। সত্যি তিতির অবাক হয়ে যায়। এমন অদ্ভুত মিলও সম্ভব? তুমি আরো অনেক বেশি অবাক হবে যদি তার ছবি দেখো। সে হুবহু তোমারই 25 বছর আগের প্রতিচ্ছবি। তার বাবা চলে গিয়েছিলেন অনেক ছোটবেলায়। মা ছিলেন তার আশা, ভরসা, আশ্রয়। একদিন কাজ করে বাড়ি ফিরে এসেই সেই যে তিনি শয্যাশায়ী হলেন, ওই ছিল তার অনন্ত শয্যা। বাপ মা মরা মেয়ে আর যায় কোথায়। জেঠু বলে কেঁদে পড়ল আমার শ্বশুরের পায়ে। আমার শ্বশুরের বয়স তখন 80 বছর, অথচ দিব্যি খাড়া চেহারা। ওনার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তিনি নিয়ে এলেন তাকে এই বাড়িতে। আমার তখন সদ্য সদ্য বিয়ে হয়েছে। বাড়ি ভর্তি দাসী, চাকর,
তাই নতুন কোণের মতো চুপ করে সেজে গুজে বসে থাকা ছাড়া সেরকম কোনো কাজকর্ম তেমন নেই। ফলত তাকে খুশি করার তো প্রশ্নই ওঠে না। বলতে বলতে থেমে গেলেন প্রৌঢ়া। দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন। মূলত ওই বারমুখ ছেলেটিকে সংসারে বাঁধার জন্যই আমায় বউ করে আনা হয়েছিল, যদি রূপসী দেখে তার মন গলে। কিন্তু স্বভাব যায় না মোলে। বাবার রক্তচক্ষুকে যে ডরায় না, তার কাছে আমি আর কি। চোখের জল ফেলাকেই নিজের নিয়তি বলে মেনে নিয়েছিলাম গো বাছা। নারীরা ওর কাছে শুধু একটা ভোগের বস্তু ছিল। প্রেম, ভালোবাসা, দায়িত্ব এইসব নিয়ে কোনোদিন ভাববার অবকাশ ছিল না তার। এইভাবেই সংসার চলছিল আমাদের। কিন্তু যে সম্পর্কের বাঁধন আলগা, সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে বেশি দেরি হয় না। একদিন আমার স্বামীর চোখ পড়ল ওই প্রজ্ঞার ওপরে। একে যুবতী, তার ওপর সুন্দরী। আমরা ওকে বিনি বলে ডাকতাম। বিনি যে মনে মনে আমার স্বামীকে পছন্দ করত তা বেশ বুঝতে পারতাম। হাজার হোক জমিদারের ছেলে, গুণ না থাকলেও রূপ তো ভালোই ছিল। পানের পাত্রে বিশেষ পান রাখা, খেতে বসার সময় সামনে চুপটি করে দাঁড়িয়ে একভাবে তাকে দেখা, সে অপ চোখে পড়তো আমার। হিংসে হতো না, বরং কষ্টই হতো। কারণ যার জন্য সে উন্মাদিনী, সে যে কি তা আমি জানি। তবে বাড়াবাড়ি ছিল না কোনোদিনই। প্রেমকে সে যাপন করতো নীরবে। তার উপর যখন আমার স্বামীর চোখ পড়ল, আমি শিউরে উঠলাম। জালে পড়া হরিণীর সর্বনাশ করতে তার বেশি সময় লাগবে না, এইটা আমি জানতাম। মেয়েটার উপর কেমন যেন মায়া পড়ে গেছিল। তবু কিছু করে উঠতে পারলাম না। চোখের সামনে ওদের সম্পর্ক তৈরি হতে দেখলাম একটা প্রাণোচ্ছল ফুলকে ধীরে ধীরে নষ্ট হতে। আড়াল করার চেষ্টা করলেও একটা সময় প্রায় সবাই জেনে গেল এই সম্পর্কের কথা। শাশুড়ি ধিক্কার দিলেন আমাকে, প্রতিবেশিনীরা কুৎসা করল, কেবল শ্বশুরমশাই কিছু বললেন না। উনি বুঝেছিলেন আমি এর প্রতিবাদে কিছু করব না, কারণ আমি আমার স্বামীকে ঘৃণা করতাম। চারদিকে নানা রকম কথা শুনতে পেতাম, তার কিছু আমাকে নিয়েও বলা হতো। চুপ করে শুনতাম, আড়ালে এসে কাঁদতাম। আর ঠিক সেদিন থেকেই বিড়ির ওপর হিংসে হওয়া শুরু হলো আবার। ভাবতে লাগলাম এই মিথ্যে প্রেমের কিছুটা যদি আমার সাথে হতো। একটা দীর্ঘশ্বাস ফেললেন উর্মিলা দেবী। তিতির স্থির হয়ে বসে আছে খাটে। একটু সময় নিয়ে আবার বলা শুরু করলেন তিনি। তারপর একদিন জানা গেল বিনি গর্ভবতী। এর পরের ঘটনাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই ঘটনার একমাত্র সাক্ষী ছিলাম আমি আর নিবারণ। নিবারণ? তিতির প্রশ্ন করে। আজ যাকে দেখলে দরজার সামনে, বিনির একটা না হওয়া সংসারের কর্তা। তিতির ব্যাপারটা ঠিক বুঝতে পারে না, তাই আবার জিজ্ঞেস করে, তুমি যে বললে বিনি বলে মেয়েটি তোমার স্বামীকে ভালোবাসতো? অবশ্যই বাসত, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমার স্বামী বিবাহিত ছিলেন। আর এই বাড়িতে কুলীন প্রথা নেই। আমার স্বামীর সঙ্গে বিনির সম্পর্কের পর্দাফাঁস হওয়া মাত্রই আমার শ্বশুরমশাই নিবারণের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেন। ওনার বাল্যবন্ধুর ছেলে ছিল নিবারণ। নিজের বড় ছেলে হিসেবেই ওকে দেখে এসেছেন বারবার। নিবারণের বিনিকে প্রথম থেকেই পছন্দ ছিল। ও গর্ভবতী জানার পরেও ওকে গ্রহণ করতে চেয়েছিল বিনা প্রশ্নে। তার জন্য একবার থাক সে কথা। চুপ করে গেলেন উর্মিলা দেবী। কিছু লুকিয়ে গেলেন হয়তো। তিতির আর পাল্টা কোনো প্রশ্ন করল না। যেদিনের কথা বলছি সেদিন ছিল বিকেলবেলা। ওই সময়টায় বরাবর আমি পশ্চিমের বারান্দায় এসে দাঁড়াতাম। বেশ লাগতো সূর্যাস্ত দেখতে। দিঘিতে সূর্যের লাল আভা মিশে যেত যখন, কি অপূর্ব লাগতো। নিবারণের আসার কথা ছিল একটু পরেই। সেদিন ছিল পাকা দেখার দিন। বিনি স্নান করতে নেমেছিল। দিনে দুবার স্নান করা ছিল তার ধরা বাঁধা নিয়ম। শীত হোক বা গ্রীষ্ম, কোনো দিনের অন্যথা হয়নি। সূর্য তখন প্রায় হেলে গেছে পশ্চিমে, চারদিকে লালচে সোনালি আলোর রেখা।
আমি দেখলাম সাপদের মতো ভঙ্গিতে ধীর পদক্ষেপে আমার স্বামী নেমে গেলেন জলে। পেছন থেকে চেপে ধরলেন ওর মুখ। তারপর থেমে গেলেন হালদার গিন্নি। তার নিঃশ্বাস দ্রুত হলো। বিস্ফারিত চোখে তিনি বলে চললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিনির তীব্র আর্তনাদ শুনতে লাগলাম। পা সরল না আমার, চিৎকার করতে পারলাম না। হয়তো সেদিন আমি ছুটে গেলে বিনিটা বেঁচে যেত, কিন্তু কি এক পবিত্রী আমাকে এগোতে দিল না। কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন প্রায় চিৎকার থেমে শুরু হয়েছে গোঙানি। আর একদম সেই শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছিল নিবারণ। টেনে হিচড়ে আমার স্বামীকে সরিয়ে এনেছিল সে। ততক্ষণে প্রায় সব শেষ। বিনি সেই শেষ মুহূর্তের কথাগুলো আমাদের কানে এখনো বাজে। শরীরে যতটুকু প্রাণ শক্তি তার ছিল সবটা এক করে সে চিৎকার করে বলেছিল, কি কথা? তিতির উত্তেজনায় উঠে দাঁড়ায়। সে বড় ভয়ানক কথা মা। সে কথা প্রেমে আহত কোনো নারীর নয়, সে এক মায়ের অভিশাপ। আর মা যখন প্রতিশোধ নিতে নামে তখন তার চেয়ে ভয়ঙ্কর এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। সে বলেছিল সে ফিরে আসবে ঠিক 25 বছর পর, আর যেভাবে তাকে খুন করা হলো সেই একইভাবে হত্যা করবে আমাদের একমাত্র ছেলেকে। এই ঘটনার ঠিক 10 মাস পরে আমার কোল আলো করে সাত্তকী আসে। তিতির চুপ করে যায়। নিবারণ আমাদের ক্ষমা করেনি, তবু কি অদ্ভুত মায়া আছে ওর সাত্তকীর ওপর। এড়িয়ে যেতে পারে না, তাই ছুটে আসে বারবার। চোখ থেকে জল গড়িয়ে পড়ে প্রৌঢ়ার। তারপর থেকে প্রতি অমাবস্যায় যেই ওই দিঘির জলে নেমেছে সে আর ফেরেনি। আর সাত্তকীর বাবা? সাত্তকীর জন্মের আগে রাতে দিঘির পাড়ে ওর মৃতদেহ পাওয়া গিয়েছিল। ঘাড় ভেঙে মুচড়ে ফেলে দিয়েছিল কেউ। নিস্তব্ধ হয়ে যায় তিতির। ঘড়ির কাঁটা টিক টিক শব্দে ঘুরতে থাকে। ঘুম ভেঙে গেল সাত্তকীর। সচরাচর তার এক ঘুমেই সকাল হয়ে যায়, কিন্তু আজ চোখ খুলে দেখল রাত্রি এখনো শেষ হয়নি। একটা চাপা অস্বস্তি শুরু হয়েছে নিজের ভেতরে। অজানা ভয় গ্রাস করছে ক্রমাগত। গত 24 বছর ধরে যে ঘরে তার ওঠা বসা, বেড়ে ওঠা, আজ সেই ঘরই যেন বদলে গেছে পুরোটা। চারিদিকের দেওয়ালগুলো মনে হচ্ছে যেন ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। একটা জমাট বাঁধা অন্ধকার তার চোখের সামনে। হাত বাড়িয়ে চশমা নিতে যায় সে, কিন্তু ভয় আর অন্ধকারে তার অবাধ্য হাত সেদিকে উঠতে চায় না। ঘড়িতে ডং ডং করে 3টের ঘণ্টা বাজে। সঙ্গে সঙ্গে খুব মিষ্টি একটা সুর তার কানের কাছে বেজে ওঠে। খুব পরিচিত একটা সুর, তার বহুদিনের চেনা। সেই সুরের সাথে তার পরিচয় বছর 6 বয়স থেকে। তখন মন খারাপ হলে সব সময় ছুটে চলে যেত সে দিঘির কাছে। তার পাড়ে চুপ করে বসে থাকত। মনে হতো কেউ যেন তাকে বারবার হাতছানি দিয়ে ডেকে চলেছে। সকলের অলক্ষ্যে সেই জলে নেমেছে সে বহুবার। খুঁজে কাউকেই পায়নি ঠিকই, আর ঠিক অবিশ্বাস্যভাবে প্রতিবার সে বেঁচে ফিরেছে। সেই প্রতি মুহূর্তে বেজে উঠত মনোমোহিনী সুর। কি একটা যেন নেশা ছিল সেই সুরে। সে চুম্বকের মতো বসে থাকতো, বা কখনো গলা জলে ডুবে থাকতো কেবল। মনে হতো কেউ যেন তার দুঃখ কষ্ট শুষে নিচ্ছে। কেমন একটা ঘুম নেমে আসতো তার চোখের ওপর। তারপর চোখ খুলেই সব সময় দেখতে পেত জেঠুকে, তার নিবারণ জেঠু। একমাত্র তিনিই জানতেন তার জলে নামার কথা। কিন্তু আজকের এই ভয়ঙ্কর রাতে তার ত্রাতা জেঠু নেই। এই সংকটকালে বড্ড মনে পড়তে লাগলো তার জেঠুর কথা। এদিকে সুরের জোর ক্রমশ বাড়ছে। তার খুব কাছে এসে বসেছে যেন কেউ। গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার শরীর। একটা সুগন্ধিত চুলের ঝাপটা এসে পড়ছে তার ঘাড়ে। এই গন্ধ খুব চেনা তার। মাত্র 2 দিন হলো এই গন্ধ সে পেয়েছে। এ তিতিরের চুলের গন্ধ। কিন্তু বন্ধ ঘরের ভেতর তিতির কিভাবে? ভয় অবশ হয়ে আসে তার হাত পা। তবু ঘাড় ঘুরিয়ে একবার পেছন ফিরে দেখার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে থেমে যায় সেই সুর। কেউ নেই কোথাও। খাটের উপর বোকার মতো সে বসে আছে একা। এই হেমন্তের রাতেও ঘামে ভিজে গেছে তার পোশাক। গলা শুকিয়ে আসছে বারবার। তার জলের প্রয়োজন।
এই মুহূর্তে জলের গ্লাস নেওয়ার জন্য টেবিলের দিকে হাত বাড়াতে বুকটা ছ্যাঁত করে ওঠে সাত্তকীর। একটা জমাট অন্ধকার ঘিরে রয়েছে দরজার কাছে। কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টিতে তাকেই দেখছে। সাপদের মতো জ্বলছে তার দুই চোখ। সাত্তকীর মনে হয় সেই আলোয় পুড়ে যাচ্ছে তার গোটা শরীর। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! আতঙ্কে শিউরে ওঠে সে। সেই চেনা সুর বেজে ওঠে আবার। সুরের তীব্রতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে চার দেওয়ালের সীমা পার করে সে ছড়িয়ে পড়তে চায় সারা বাড়িতে। সাত্তকী জোর করে দোকান চেপে ধরে চিৎকার করতে থাকে, বন্ধ করো, বন্ধ করো, এই সুর বন্ধ করো, বন্ধ করো এই সুর। সাত্তকী, সাত্তকী! চোখে মুখে ঠান্ডা জলের ছোঁয়া এসে লাগতে চোখ খোলে সাত্তকী। বারান্দায় সে শুয়ে আছে। তার সামনে ঝুঁকে পড়েছে তিতির। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তাকে দেখে ধরফর করে সে উঠে বসে, বলে, আমি আমি এখানে? আমারও তো সেটাই প্রশ্ন, তুমি আমার ঘরের সামনে এই সময় এইভাবে? প্রশ্ন অসমাপ্ত রেখেই তার দিকে তাকায় তিতির। কেমন একটা ক্লান্তি ছেয়ে আছে তার সারা মুখে, যেন সারা রাত ধরে তার শেষ জীবনী শক্তিটুকু শুষে নিয়েছে কেউ। আমি জানি না তিতির, কেমন করে এখানে এলাম আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। নিজের মাথা চেপে ধরে সে, বলতে যায় কিছু, কিন্তু বলা আর হয় না। তারপর আস্তে আস্তে উঠে বসে তিতিরের মুখের দিকে তাকায়। বড় মায়াবী মুখ তার, কি শান্ত চোখ, সমস্ত ক্লান্তি মুছে যায় সেদিকে তাকালে। কিছু বলতে পারে না সাত্তকী, অবাক হয়ে দেখে তাকে। তারপর বলে, তুমি ভালো আছো তিতির? তিতির সাত্তকীর পাশে বসে পড়ে এবার। তার কপালে চিন্তার ভাঁজ। সে বলে, বুঝতে পারছি না সাত্তকী, এক এক সময় মনে হচ্ছে আমার আমিটা যেন বদলে যাচ্ছে। আমি যেন অন্য মানুষ হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে। আমি যা ছিলাম না কোনোদিন। কেন হচ্ছে এমন? এটাই হবার ছিল তিতির। দীর্ঘশ্বাস ফেলে সাত্তকী বলে, 25 বছর আগের অভিশাপ, এ তো হবারই ছিল। আমার এসব আর ভালো লাগছে না সাত্তকী, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কান্নায় গলা বুজে আসে তার। অসহায় মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে সাত্তকী। ছোট থেকে বহুবার নিবারণ জেঠু আর মায়ের মুখে সেই অভিশাপের কথা শুনে এসেছে সে। এও জানে যেদিন সেই আত্মা জেগে উঠবে সেদিনই পৃথিবীতে তার দিন শেষ হবে। নিজেকে সে প্রস্তুত করেছে সেই দিনের জন্য। মৃত্যু মানুষের অন্তিম পরিণতি, এই সত্যকে হৃদয়ে ধারণ করেছে। কিন্তু এই প্রথমবার তার ভয় হলো মৃত্যুর জন্য। যে মৃত্যুর জন্য তার অপেক্ষা নিরন্তর, সেই মৃত্যুকে অস্বীকার করতে চাইল সে। জড়ো হয়ে এলো তার দুই হাত সেই সর্বশক্তিমানের উদ্দেশ্যে। আরেকটু বাঁচার অধিকার তার চাই। জীবনের আরও কিছুটা তিতিরের সাথে থাকার সময় এইবার তার চাই। আর 5টা দিনের চেয়ে আজকের সকালটা তান্ত্রিক নিবারণ চক্রবর্তীর কাছে একটু আলাদা রকম। কেমন এক দ্বৈত অনুভূতি তাকে থেকে থেকে তাড়িয়ে নিয়ে চলেছে। চোখের সামনে নিজের প্রেমকে মরতে দেখেছিলেন যেদিন, সেদিন থেকেই প্রতি মুহূর্তে প্রতিশোধ স্পৃহা তাকে তার দু চোখের পাতা এক করতে দেয়নি। হালদার বংশের ক্ষতি চেয়ে এসেছিলেন তিনি বরাবর, অপেক্ষা করেছিলেন 25 বছর পরের এই দিনের জন্য। তবু যেদিন সাত্তকীর জন্ম হলো, পিতৃহারা সেই ছেলেটিকে উর্মিলা তার হাতে তুলে দিলেন, বিনা দ্বিধায় বললেন, দাদা, ওর দায়িত্ব তোমাকে নিতে হবে দাদা। তুমি ছাড়া যে আমাদের মাথার উপর আর কেউ নেই। জেঠু চলে গিয়েছিলেন বিনির মৃত্যুর 2 মাস পরেই। বিনির খুন, পুত্রের অধঃপতন, বৌমার প্রতি অবিচার, এত কিছু আর মেনে নিতে পারেননি তিনি। শক্ত মানুষ ছিলেন। তবু মাত্র 1 দিনের নোটিসে চলে গেলেন সকলকে ছেড়ে। জেঠিমা তারপরেই কাশী গেলেন। এই বিরাট বাড়িতে তখন কেবল অন্তঃসত্ত্বা উর্মিলা, প্রভাকর অর্থাৎ সাত্তকীর বাবা
চাকর রঘু আর তিনি। সব একা হাতে সামলে গিয়েছিলেন, তবে বুকের ভেতর ধিকি ধিকি প্রতিহিংসার আগুন তার জ্বলছিল। যারা বিনিকে কেড়ে নিয়েছে তাদের ক্ষমা করবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়েছিলেন নিজের কাছে। কিন্তু সাত্তকীর জন্মের ঠিক আগের রাতে ছেলেবেলার বন্ধুর মৃত্যু দৃশ্য আর এক পত্নী এবং মাতৃহৃদয়ের যুগপৎ কান্না তাকে নাড়িয়ে দিয়েছিল সমূলে। কি বিভৎস ছিল সেই মৃত্যু দৃশ্য, যেন ঘাটটা কেউ জোর করে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। প্রভাকরের বিস্ফারিত চোখ সোজা দরজার দিকে, যেন সে আজ ভূত দেখছে। আজও চোখ বন্ধ করলে সেই দৃশ্য ভেসে ওঠে তার চোখের সামনে। তারপরের দিন যখন কোলে তুলে নিয়েছিলেন সাত্তকীর সেই ছোট্ট প্রাণটাকে, বুক কেঁপে উঠেছিল তার। এ কি কঠিন ভাগ্য ঈশ্বর তার জন্য লিখেছেন। মাত্র 25 বছরের আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছে সে। সেদিন প্রথমবারের মতো চোখে জল ভরে এসেছিল নিবারণ সান্যালের। সেই ছোট্ট হাত নিজের মুঠোতে ধরে আবার প্রতিজ্ঞা করেছিলেন নতুনভাবে, প্রয়োজনে একে প্রাণ দিয়ে রক্ষা করবেন, কিন্তু দ্বিতীয়বার কোনো নিরপরাধ মানুষকে মরতে দেবেন না। নিজের ছোট্ট ঘরে ফিরে এসে নিজের সারা জীবনের তন্ত্রবিদ্যাকে স্মরণ করার চেষ্টা করলেন তিনি। যেভাবেই হোক এই বিপদ থেকে উদ্ধারের কোনো একটা উপায় তো আসবেই, হতেই হবে। তবু দিন রাত এক করে ভেবেও তিনি কোনো উপায় খুঁজে পেলেন না। হতাশ হয়ে একদিন বসেছিলেন বাগানে, তখন একটি বৃদ্ধর আগমন হলো হঠাৎই। পথ চলতি মানুষ জলের আশায় গৃহস্থের দরজায় এসেছেন। তাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন নিবারণ, জল বাতাসা দিলেন। সেই দিনের আলাপটুকু তার কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। বড় দামি কথা বলেছিলেন সেদিন সেই বৃদ্ধ। জল খেতে খেতে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছিলেন নিবারণকে। তারপর বলেছিলেন, প্রেম আমাদের মরতে শেখায়, মারতেও শেখায়। আমাদের দৃষ্টিভঙ্গিতে প্রেম একজনের কাছে এক এক দৃষ্টান্ত নিয়ে এসে দাঁড়ায়। যদি ভালোবাসা তোমাকে বিনিময়ে ভালোবাসা বিলিয়ে দিতে না শেখায়, তবে জানবে তা ব্যর্থ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিয়েছে ঈশ্বর। প্রেম আমাদের ভগবানের কাছে নিয়ে যায় বাবা। এ বড় শুদ্ধ জিনিস, বড় মায়ার জিনিস। সেদিন কেঁদে ফেলেছিলেন নিবারণ। তার কাঁধে হাত রেখে তিনি বলেছিলেন, প্রতিহিংসা তো কেবল ঘৃণা, ঘৃণাতে শুধুই বন্ধন, প্রতিশোধের বন্ধন। সেই বন্ধনে বাঁধা পড়ে আছে বলেই ওই দিঘিতে আটকে আছে সে। সেদিন আসবে যেদিন হিংসে নয়, প্রেম মুক্তি দেবে তাকে। সেদিন তার সঙ্গে অনন্তের পথে যেও তুমি। তারপর নিজের আঙুল থেকে একটি আংটি খুলে তাকে দিলেন তিনি। এই আংটি ওই শিশুর রক্ষা কবচ। যতদিন এ তার আঙ্গুলে থাকবে, মৃত্যু তাকে ছুঁতে পারবে না। সে কাছে আসবে, গর্জন করবে, ফিরে যাবে। যেদিন দেখবে এই আংটি লুপ্ত, জানবে আমার ক্ষমতার জোর সেদিন শেষ। তোমার ভালোবাসার মন্ত্রের জোর সেদিন পরখ করে নিও বাবা, কারণ ভালোবাসাই হলো সবচেয়ে বড় মন্ত্র। স্থানুর মতো বসে আজ সেই কথাগুলোই স্মরণ করছিলেন তিনি। প্রেমের যে বড় শক্তি আর নেই। সেই আত্মা উঠে এসেছে, জেগে উঠেছে আবার। যার হাত ধরে উঠে এসেছে তাকে তিনি দেখেছেন। অবিকল প্রজ্ঞা, সেই রূপ, সেই লাবণ্য, সেই মায়াময় মুখ। তিনি দেখেছেন সাত্তকীকে। তার চোখে প্রেম, উদ্বেগ, ভয়, স্নেহ সব দেখেছেন। সবকিছু জেনেও, এই নারীর হাতে তার মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও কিভাবে সেই চোখে এত প্রেম আসা সম্ভব? ভালোবাসা এত জটিল। বিধাতা যার হাতে মৃত্যু লিখে গেছেন তাকেই। সাত্তকী,
কিভাবে বাঁচাই তোমায় বলো দেখিনি। কি করতে পারি আমি তোমার জন্য? নিজের মনেই বিড়বিড় করে ওঠেন বৃদ্ধ। ভাবতে ভাবতেই দরজায় হঠাৎ শব্দ হয়। কেউ হয়তো এসেছে। যথাসম্ভব গুরুগম্ভীর কণ্ঠে তিনি বলেন, চলে এসো। সাত্তকী ঘরে এসে ঢোকে। তার চোখ মুখ শুকিয়ে গেছে এই দুদিনেই। সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, সব ঠিক আছে তো? না জেঠু, কিচ্ছু ঠিক নেই। কপালের ঘাম মুছে সামনের চেয়ারে ধপ করে বসে পড়ে সে। তারপর গত রাতের ঘটনা সবটাই তাকে খুলে বলে। নীরবে সেসব শুনে যান তিনি। মুখের ভাব পরিবর্তন হয় না। সাত্তকীর কথা শেষ হওয়ার পর তার দিকে তাকান। বাপ মরা এই ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছেন তিনি ছোট থেকে। আজ তার মৃত্যুকাল আসন্ন। হিসেব মতো সেই আংটির ক্ষমতাও এতদিনে শেষ হয়ে এসেছে নিশ্চয়ই। চকিতে একবার সাত্তকীর আঙুলে চোখ চলে যায় তার। আংটি যথাস্থানে দেখে সামান্য খটকা লাগে। একটা সংশয় তৈরি হয় তার মনে। আজকের তারিখ কি? তিনি প্রশ্ন করেন। আজকে 28শে নভেম্বর। দ্রুত হিসেব করতে থাকেন প্রবীণ তান্ত্রিক। যেদিন প্রজ্ঞার মৃত্যু ঘটেছিল সেই দিনটা 29শে নভেম্বর ছিল না? চাকরির পাকা খবর দিতে আসছিলেন তাকে একরাশ আনন্দ নিয়ে। ভেবেছিলেন এইবার হয়তো তার প্রেম পূর্ণ হবে, তাকে নিজের যোগ্য বলে ভাবতে শুরু করবে প্রজ্ঞা। কিন্তু যতক্ষণে এসে পৌঁছলেন তিনি, তার প্রাণ নিবারণকে ছেড়ে ততক্ষণে প্রায় অনন্তের দিকে যাত্রা শুরু করেছে। শেষ শক্তিটুকু দিয়ে শুধু প্রতিশোধের বাণী উচ্চারণ করেছে সে। সেই দিন, সেই রক্তাক্ত দিন তিনি কিভাবে ভুলে যেতে পারেন? চোখ ভিজে আসে তার। সেই সঙ্গে তাকে ঘিরে ধরে একটা চাপা ভয়। 29শে নভেম্বর মানে আগামীকাল, অর্থাৎ হাতে আর সময় রয়েছে মাত্র আজকের দিন। তারপরেই শিউরে ওঠেন তিনি। তাকে কিছু একটা ভাবতে হবে, হবেই। কাল সকালে একবার তিতিরকে নিয়ে এসো সাত্তকী, আলাপ হয়নি ওর সাথে। এই বলে উঠে ভেতরের ঘরে চলে যান তিনি। সাত্তকী অবাক হয়ে বসে থাকে চেয়ারে। এই জেঠুকে সে চিনতে পারে না। তার এমন সংকটের দিনে এত নির্লিপ্ত তিনি কিভাবে? আজকে সারাটা দিন দিঘির পাড়ে বসেই কেটেছে তিতিরের। অবাক হয়ে সে তাকিয়েছিল জলের দিকে। সকালের আলোয় সেখানে সে দেখতে পেয়েছে কেবল পুরু শ্যাওলা ভেসে বেড়াচ্ছে, অথচ কাল রাতে সেই জল কত স্বচ্ছ দেখেছে সে। চারিদিকে আগাছা, পিচ্ছিল ঘাট, ধুলো কিছুই কাল তাকে স্পর্শ করেনি। এই পরিবর্তন কিভাবে সম্ভব? এর সম্ভাব্য কারণ হিসেবে সে যা আন্দাজ করেছে তাই যদি হয়ে থাকে, তবে সে এত সাহসের সাথে এখানে বসে আছে কিভাবে, এত নিশ্চিন্তে? সামান্য আরশোলা দেখে ভয় পাওয়া প্রজ্ঞা চৌধুরী আজ এমন এক ভৌতিক পরিবেশে একা একা বসে রয়েছে, এও সম্ভব? অবাক হয়ে যায় সে নিজের এহেন পরিবর্তনে। কোনো যুক্তি খুঁজে পায় না। চারিদিকে তাকিয়ে আরও একটা বিষয় লক্ষ্য করে তিতির। এখানে এত সবুজ, এত বড় বড় গাছ, অথচ কোনো পাখি বা পশু নেই চারিপাশে। কোনো শালিক বা কাকের অকারণ চিৎকার নেই, কোনো পোকা বা সামান্য মশা পর্যন্ত নেই এখানে। সমগ্র এলাকা কেমন যেন নিস্তব্ধ, প্রাণহীন। পৃথিবী যেন কি এক অমঙ্গল আশঙ্কায় এখানে এসে স্তব্ধ হয়ে গেছে। এর কারণ কি হতে পারে? এমন কি রয়েছে এতে যে সকল প্রাণী এড়িয়ে যায় একে? দিঘির দিকে আবার ফিরে তাকায় সে। কি যেন এক অদ্ভুত আকর্ষণ রয়েছে এই জলে। তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টি অবশ হয়ে আসে। কেউ যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে জলের ভেতর থেকে। এসো তিতির, এসো। তোমার জন্য তো এত বছর ধরে অপেক্ষা করে চলেছি আমি। এসো তিতির, তোমাকে যে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ আমার? কে আমি? কে কে? তিতির অধৈর্য হয়ে ওঠে, দিঘির দিকে এগোতে যায়, আর ঠিক তখনই কেউ একটা হাত দিয়ে চেপে ধরে তাকে। সাত্তকী এসে দাঁড়িয়েছে। তাকে দেখে তিতির একটু অবাক হয়ে যায়। তুমি কিভাবে এলে এখানে? মানে সবাই তো এই জায়গায় এড়িয়ে চলে। এক রাশ বিস্ময় নিয়ে তিতির বলে, একটু আগেই দেখলাম তোমাদের বাড়ির দুজন চাকর আমায় ডাকতে এলো।
কিন্তু কিন্তু ওই দূরে দাঁড়িয়ে রইল কেবল। আমি ওদের হাতছানি দিয়ে ডাকলাম, ওরা এলো না, পালিয়ে গেল। তিতিরের ছেলে মানুষই অভিমান শুনে সাত্তকী হেসে ওঠে। তারপর এসে বসে তিতিরের পাশে, তার চোখে চোখ রেখে বলতে শুরু করে। একমাত্র অমাবস্যার রাত ছাড়া কোনো মানুষ এই মুখ হয় না, এই দিঘির কাছে আসতে চায় না। একমাত্র অমাবস্যার দিনে এই দিঘির নিশির মতো ডাকে পথ চলতি মানুষকে। যারা জানে তারা সেই রাতে এই মুখ হয় না, আর যারা জানে না তাদের জীবনে নেমে আসে চরম সর্বনাশ। মানে? পরের দিন তাদের মৃতদেহ পাওয়া যায় দিঘির সামনে, রক্তশূন্য, সাদা শরীর, যেন কেউ তাদের রক্ত শোষণ করে তাদের অবশেষটুকু ফেলে রেখে দিয়ে গেছে দিঘির পাড়ে। কিন্তু কাল তো অমাবস্যা ছিল না সাত্তকী, তবে কাল আমি... তিতিরের প্রশ্নে সংশয়। এই দিঘির আত্মা প্রতি 15 দিন পরে অমাবস্যায় একটি করে প্রাণীকে হত্যা করে, তার রক্ত শোষণ করে এবং নিজের শক্তি বৃদ্ধি করে। আমি এ বিষয়ে খুব একটা যে অকিবহল ছিলাম তা নয়। জেঠু একদিন আমাকে এই বিষয় নিয়ে বলেছিল, গত 25 বছর যারা এই জলে নেমেছে কেউ বেঁচে ফিরতে পারেনি। কিন্তু এই বলে উঠে দাঁড়ায় সাত্তকী। তারপর তার হাত ধরে তাকে দিঘির সামনে নিয়ে যায় সে। জলে তার প্রতিবিম্বের দিকে আঙুল দেখিয়ে বলে, কিন্তু তুমি সেই মানুষ যাকে এখানে 25টা বছর আগে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। তাহলে তুমি এখানে কিভাবে আসতে পারলে সাত্তকী? তিতির জলের দিকে তাকিয়ে প্রশ্ন করে। তিতিরের প্রতিবিম্বর পাশে আরেকটি প্রতিবিম্ব এসে দাঁড়ায়। সেটি বলে ওঠে, কারণ আমি সেই যে তোমায় হত্যা করেছিল 25 বছর আগে। সাত্তকীর কথা শেষ হতে না হতেই কি যেন এক আমূল বদল ঘটে গেল পরিবেশে। একটা দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হলো এক অদ্ভুত গোঙানি। ক্রমশ সেই গোঙানি পরিণত হলো একটা হিংস্র চাপা আর্তনাদে। কেউ যেন গলা টিপে ধরেছে কারোর, আর সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় তার তীব্র আর্তনাদ শুরু হয়েছে। অন্ধকার নেমে আসছে, ঘোলাটে হয়ে আসছে চারিদিক। তার মধ্যেই সাত্তকী অনুভব করল তার হাত, তিতিরের হাত আর নেই। তিতির, তিতির, তিতির তুমি কোথায়? তিতির! সাত্তকী চিৎকার করতে থাকে। তিতিরের নাম ধরে সে চিৎকার করতে থাকে, আর ঠিক সেই সময় শুনতে পায় তার অতি পরিচিত সেই গানের সুর। দিঘির সামনে সিঁড়ি থেকে উঠে আসছে সেই গান। তিতিরের হালকা নীল ওড়না উড়ছে হাওয়াতে। তিতির, মনে আছে তোমার ওই গান শুনিয়ে একসময় ঘুম পাড়াতাম তোমাকে আমি? মনে পড়ে সেই 25 বছর আগের প্রতিটা দিন, প্রতিটা রাত, সেই প্রতিশ্রুতিগুলোর কথা? তোমাকে তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম ঘর বাঁধার, নিবারণকে বারবার ফিরিয়ে দিয়েছিলাম আমি শুধু তোমার জন্য। আমাকে সে সত্যি ভালোবেসেছিল। আর তুমি? কথা থেমে যায়। তিতির ঘুরে দাঁড়িয়েছে তার দিকে। তার চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি বহুদিনের জীর্ণতা আর সৌন্দর্যকে গ্রাস করেছে। আর সবচেয়ে বিভৎস তার ওই গলা। সেই গলায় চেপে বসে থাকা দগদগে আঙুলের দাগ সাত্তকীকে মনে করিয়ে দিচ্ছে তার বাবার করে যাওয়া সেই জঘন্য অপরাধ। কি ভয়াবহ সেই দৃশ্য! আস্তে আস্তে রক্ত গড়িয়ে পড়ছে তিতিরের কষবে, সাপের ফনার মতো উঠছে তার চুল হাওয়ায়। সেদিন শুধু আমাকেই না, একটা নিষ্পাপ প্রাণকেও হত্যা করেছিলে, আর এর মূল্য তোমাকে দিতে হবে। তা তো তুমি জানো প্রভাকর। তোমার তো আমার প্রাণ প্রয়োজন, আমি দিচ্ছি প্রাণ, কিন্তু তুমি তিতিরকে ছেড়ে দাও। ওর কোনো অপরাধ নেই, ওকে ছেড়ে দাও তুমি। সাত্তকী কাতর স্বরে অনুনয় করে। আমার জন্ম হয়েছে প্রতিশোধ পূরণের জন্য, শুধু প্রতিশোধ। না, কখনো না, কোনো দিনও না। ও বাঁচবে, ওকে বাঁচতেই হবে, কারণ আমি ভালোবাসি ওকে। সাত্তকীর কণ্ঠ স্থির হয়ে আসে। এবার তার স্বরে আর কাতরতা নেই, বলিষ্ঠ দৃঢ়তা ছেয়ে আছে। ভালোবাসা? হ্যাঁ,
তোমাদের বংশে এসবের চলও আছে বুঝি? প্রতারক, ঠক, খুনি! চিৎকার করে ওঠে অপর কণ্ঠটি। এই কণ্ঠ তিতিরের নয়, এ যেন কোনো অন্য মানুষ। একে চেনে না সাত্তকী, তবু হাত জোর করে বলে, তিতির, তিতির ফিরে এসো, ফিরে এসো তিতির। তিতির, আমি তোমাকে ভালোবাসি। তিতির, তিতির, আমার জন্য তুমি এভাবে মরতে পারো না। ফিরে এসো তিতির, শুনতে পাচ্ছ? ফিরে এসো। সে দ্রুত নেমে যায়, হাত চেপে ধরে তিতিরের, আর প্রায় সঙ্গে সঙ্গে যেন প্রবল যুদ্ধ শুরু হয়ে যায় চারিদিকে। একটা অদৃশ্য শক্তি তিতিরকে কেড়ে নিতে চায় তার থেকে, কিন্তু সে জাপটে ধরে থাকে তার হাত। আজ সে পণ করেছে নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে বুকে করে আগলে রাখবে। চারিদিকে তাণ্ডব চলতে থাকে, সেই সঙ্গে গুনগুন করে বাজতে থাকে সেই অতি পুরাতন আর চেনা সুর। সাত্তকীর কাঁধে কার যেন গরম নিঃশ্বাস পুড়িয়ে দিয়ে যায় ওর সারা শরীর। ওদিকে তিতির প্রায় অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েছে। তাকে নিজের কাছে টেনে নেয় সাত্তকী। উল্টো দিকের দিঘি থেকে একটা ধোঁয়া কুণ্ডলি পাখি এগিয়ে আসে তার দিকে। একটা কর্কশ স্বর গম গম করে ওঠে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। এভাবে তুই পার পাবি না, তোর মৃত্যু হবে। আমি প্রস্তুত, ওর জন্য প্রতিটা জন্মে আমি প্রাণ দিতে প্রস্তুত। তবু আমার প্রাণ থাকতে ওর গায়ে এতটুকু আঁচ আমি আসতে দেব না। হঠাৎ করে চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। সমস্ত শব্দ স্থির। দিঘির জলে সেই প্রবল আলোড়নও আর নেই। তিতির স্থির হয়ে পড়ে আছে তার বাহুমূলে। আস্তে করে ঘাটের সিঁড়িতে সে বসে পড়ে। আলতো করে তিতিরের মুখটা তুলে ধরে, আর ঠিক তখনই সামনে দেখতে পায় একটা ধোঁয়ার কুণ্ডলী এগিয়ে আসছে তার দিকে। সাত্তকী তিতিরকে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ মনে হয় যেন কোনো ঠান্ডা ঝড় তার ওপর দিয়ে গিয়ে মিশে যাচ্ছে দিঘির জলে। দিঘির জলের রং গাঢ় থেকে গাঢ়তর হয়ে চলেছে ক্রমশ। তারপর আস্তে আস্তে ধোঁয়া কেটে যায়, স্বাভাবিক হয়ে আসে চারিদিক। কালো অন্ধকার কেটে গিয়ে বিকেলের শেষ আলোয় রাঙা হয়ে যায় দিঘির জল। আর পাড়ে বসে থাকে একটি ছেলে, একটি মেয়ে, যেন প্রবল যুদ্ধের পর বিজয়ী রাজা ও তার প্রেমাস্পদী। আগের দিনের মতো আজ রাত্রের ঘুমটা ভেঙে গেল সাত্তকীর। একটা চাপা নিঃশ্বাস সারা ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে। সাত্তকী অনুভব করল এই ঘরে সে আর একা নেই, তার দোসর এসে গেছে। হঠাৎই টপ করে একটা কি তরল এসে পড়ল তার কপালে। দ্বিতীয়বার পড়ল, তারপর আরও একবার। ভয় আর বিস্ময় নিয়ে কাঁপা কাঁপা হাত কপালে রাখল সে। জমাট অন্ধকারে সে রং দেখতে না পেলেও তার ষষ্ঠেন্দ্রিয় তাকে বলে দিল যে সেটার রং লাল, আর সেটা এসেছে ঠিক তার মাথার ওপরের সিলিং থেকে। আস্তে আস্তে তার চোখ যেন তার আদেশের বিরুদ্ধে গিয়ে চোখ রাখল সেখানে। সঙ্গে সঙ্গে একটা আতঙ্কে তার সারা শরীর হিম হয়ে গেল। সিলিং থেকে উল্টো হয়ে ঝুলছে একটা শরীর। তার হাঁ করা মুখের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, আর ফোঁটা ফোঁটা করে সেই রক্ত ঝরে পড়ছে তার কপালে। সেই সাথে তীব্র একটা সুর ছড়িয়ে পড়ছে সারা ঘর জুড়ে। সেই গানের সুর যা এতদিন তাড়া করে বেরিয়েছে তাকে। একটা অজানা আশঙ্কা এবার ধীরে ধীরে ঘিরে ধরছে তাকে। তবে কি আজ রাতটাই তার জীবনের শেষ রাত? আর একবারের জন্য তিতিরকে কি দেখতে পাবে না সে? তিতিরকে কি জানাতে পারবে না সে কোনোদিন যে কতটা ভালোবাসে তাকে সে? ভাবতে ভাবতে সে এই ভয়ে আর আতঙ্কের রাতেও চোখ ভরে আসে তার। যে কল্পনার সুখ রাজ্য সে তৈরি করেছিল তিতিরকে ঘিরে, এই ভয়, আতঙ্ক, প্রতিশোধের আবহে তা বুদবুদের মতো মিলিয়ে গেল তার চোখের সামনে থেকে। অথচ এই ভয়ের জীবন সে চায়নি কোনো দিন। ছোট থেকে জেঠুর কাছে নিজের ভবিষ্যৎ শুনে এসেছে সে, জীবন নিয়ে বরাবর নির্লিপ্ত থেকেছে। তবে আজ মৃত্যুর সামনে এসে যেন বাঁচার আকাঙ্ক্ষাটাই প্রবল হচ্ছে তার। ভাবতে ভাবতে বাস্তবের প্রায় খেই হারিয়ে ফেলেছিল সাত্তকী। আর ঠিক তখনই তার খেয়াল হলো রক্তের পতন বন্ধ হয়েছে অনেকক্ষণ, সুর থেমে গেছে। সে ওপরের দিকে তাকালো, না, কেউ কোথাও নেই। দূরে ঘড়িতে ঢং ঢং করে রাত 3টের ঘণ্টা বাজছে। প্রায় সঙ্গে সঙ্গে সাত্তকী অনুভব করল তার চেনা পরিচিত চুলের ঘ্রাণ, নিঃশ্বাসের আবহ যেন তার খুব কাছে এসে বসে আছে। সাত্তকী,
আমাকে ভালোবাসো সাত্তকী? বলো। না, কখনো নয়। জোরে জোরে মাথা নাড়ায় সাত্তকী। তুমি একটা ডাইনি, তুমি একটা শয়তান। আমি প্রজ্ঞাকে ভালোবাসি, তোমাকে না, কখনো না। কেন এসেছো তুমি এখানে? চলে যাও। রিনরিনে একটা হাসি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমার কাছে এসো সাত্তকী, এসো, এসো আমার কাছে। না 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 না, কখনো নয়। সাত্তকী চিৎকার করতে যায় কিন্তু পারে না। তার গলায় কিসের যেন চাপ পড়ছে, দম বন্ধ হয়ে আসছে তার। সে কি মরতে বসেছে? কিন্তু এভাবে মরতে সে চায় না, তাকে বাঁচতে হবে। কিন্তু তার হাতে তো বেশি সময় নেই আর। যদি এখনো সে কিছু ভেবে উঠতে না পারে তবে এই রাতই তার শেষ রাত জীবনের। কোনোদিন তিতিরকে সে বলতে পারবে না সে তার ভালোবাসার কথা। সাঁড়াশির মতো সরু আঙুলগুলো চেপে বসছে তার গলায়, তার চোখ বুজে আসছে আস্তে আস্তে। আর ঠিক সেই অন্তিম মুহূর্তে তার দৃষ্টি পড়ে ডান হাতের মধ্যমাতে। সেখানে জলজল করছে একটা নীল আংটি, নিবারণ জেঠুর দেওয়া। সেই কোন ছোট বয়সে এই আংটি তাকে পরিয়ে দিয়েছিলেন তিনি, আর বলেছিলেন জীবনের সবচেয়ে সংকটের সময় এই আংটিই রক্ষা করবে তাকে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে নিবারণ জেঠুর সেই কথা মনে পড়ে যায় তার। শরীরের সমস্ত শক্তি এক করে আঙুল থেকে আংটি খুলে ছুঁড়ে মারে সেই অশরীরী প্রেতের দিকে। সঙ্গে সঙ্গে শুরু হয় আর্তনাদ, তীব্র পৈশাচিক চিৎকারে কেঁপে ওঠে চারিদিক। সাত্তকী অনুভব করে তার গলায় সেই চাপ আর নেই, আলগা হয়ে গেছে আঙুল। একটা ঝোড়ো হাওয়া দাপিয়ে বেড়াচ্ছে সারা ঘর জুড়ে, আর সেই সাথে ভাসছে কয়েকটা শব্দ। আজ আমি এলাম, কিন্তু মনে রাখিস কাল তোর জীবনের শেষ দিন। আমার 25 বছরের অপেক্ষার কাল অন্তিম দিন। কাল আমি আসবো তোর প্রাণ নিতে, আমি আসবো। কোথায় চলেছি আমরা? তিতির প্রশ্ন করে। আমরা জেঠুর কাছে যাচ্ছি। মানে নিবারণ চক্রবর্তী? ওনার কাছেই যাচ্ছি। কাল জেঠু বারবার করে বলে দিলেন আজ যেন অবশ্যই একবার তোমাকে নিয়ে আসি, আলাপ করবেন উনি তোমার সাথে। আর কোনো প্রশ্ন করে না তিতির, হাঁটতে থাকে চুপচাপ। ধীরে ধীরে বাড়িঘর কমে আসতে থাকে, চারিদিকে গাছপালার পরিমাণ বাড়তে থাকে। শুনেছিলাম জেঠু আগে থাকতেন তোমাদেরই সাথে। হ্যাঁ, কিন্তু আমার যখন ওই বছর 2 বয়স তখন বাড়ি ছেড়ে এখানে চলে আসেন তিনি, গ্রামের একেবারে শেষ প্রান্তে। নির্জনতা নাকি জেঠুর খুব ভালো লাগে। দূরে, অনেক দূরে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এই যে দেখো, আমরা প্রায় এসে গেছি। এসো তিতির। এই বলে পাশে তাকিয়ে সাত্তকী দেখে তিতির সেখানে নেই। পেছন ফিরে তাকায় সাত্তকী, একটু ঘাবড়ে যায় সে। তিতির একটু দূরেই দাঁড়িয়ে পড়েছে, তার চোখ স্থির। সে আবছা কিন্তু ধীর গলায় বলে, সাত্তকী, ওদিকে যেও না, আমার কাছে এসো সাত্তকী, আমার কাছে এসো। খিলখিল করে হাসে তিতির, দুহাত বাড়িয়ে দেয় তার দিকে। আবার সেই পুরনো গানের সুর আবার গুনগুন করে বাজতে থাকে তার কানে। সাত্তকী উপলব্ধি করে তার চারপাশটা যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে হঠাৎ। একটু আগে অবধি পাখিদের ডাকে কান পাতা যাচ্ছিল না, এখন সেখানে চূড়ান্ত নিস্তব্ধতা। পাতা ঝরার শব্দ বন্ধ হয়ে গেছে, ধোঁয়ায় ধীরে ধীরে ভরে যাচ্ছে চারিদিক, দম বন্ধ হয়ে আসছে তার। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে তিতির কিন্তু নিজের জায়গা থেকে সরছে না। কারণটা খুঁজতে গিয়ে নিচের দিকে চোখ পড়ে তার। তিতির যেখানে থেমেছে সেখান দিকেই শুরু হয়েছে একটা সাদা গণ্ডি। গণ্ডির এপারে সে দাঁড়িয়ে, প্রায় তিতিরের নাগালের বাইরে। ওই গণ্ডিও কোনোদিনও পেরোতে পারবে না, সত্য। পেছন থেকে গুরুগম্ভীর স্বরে বলে ওঠেন প্রবীণ তান্ত্রিক। সাত্তকী সেই কণ্ঠ শুনে বুকে বল ফিরে পায়, ছুটে যায় সে। এই তো তোমাকেই খুঁজছিলাম। কাল বললে দেখা করবে, কিন্তু ও এখানে আসবে কি করে জেঠু? যাতে কিছু সময়ের জন্য দূরে থাকতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা বাবা। কিন্তু জেঠু, এই করে কি আর ভবিতব্য বদলানো যাবে? সাত্তকী একটা দীর্ঘশ্বাস ফেলে,
তারপর তিতিরের দিকে একবার তাকিয়ে বলে, মরতে আমি ভয় পাই না জেঠু, শুধু চাই ও যেন বেঁচে থাকুক, কারণ ওই অতৃপ্ত পিশাচিনী তিলে তিলে ওকে শেষ করে দেবে। এ আমি দেখতে পারবো না, ওকে বাঁচতে হবে। তার জন্য আমি চাইলে মরতেও রাজি আছি। চোখ তার স্থির, চোয়াল দৃঢ়, অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন বৃদ্ধ। 25 বছর আগে যা তার করার কথা ছিল তা আজ করতে চলেছে ছেলেটা। নিজের ওপর গর্ব হয় তার। দীর্ঘ জীবন না হোক, অন্তত মানুষ হওয়ার শিক্ষা দিতে পেরেছেন হালদার বংশের শেষ উত্তরসূরিকে। ভাবতে ভাবতে হঠাৎ সাত্তকীর হাতে চোখ চলে যায় তার। আংটি নেই। তোমার আংটি সাত্তকী? ও আসলে কালকের ঘটনা তাকে বলে সে। এই দিন যে আসবে একদিন তা তিনি জানতেন। তাহলে একবার বোধহয় তার শক্তি পরখ করার সময় চলে এসেছে প্রায়। দূরে দাঁড়িয়ে থাকা তিতিরকে এবার দেখেন তিনি। তার চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে ঘৃণা। যুযুধান দুই প্রতিপক্ষ যেন শেষবারের মতো মেপে নিচ্ছে একে অপরকে। নিজের মনে বিড়বিড় করে উঠলেন তিনি, আজ তবে পরীক্ষা হোক, ঘৃণার শক্তি বেশি নাকি ভালোবাসার। একটা ক্রূর হাসি খেলে যায় ওই মুখে। লাবণ্য নয়, সেখানে এখন কেবল হিংস্রতা। আজ আবার অনেক দিন পর দিঘির সামনে দাঁড়িয়েছেন নিবারণ। তার পাশে চুপ করে দাঁড়িয়ে সাত্তকী। দ্রুত নিজের কর্তব্য চিন্তা করছিলেন প্রবীণ। সাত্তকীর ডাকে চমক ভাঙে তার। আচ্ছা জেঠু, এইবার কি করতে হবে আমাদের? সময় তো আর বেশি নেই। সত্যিই সূর্যাস্ত হতে আর বড়জোর ঘণ্টা দেড়েক বাকি। আর ঘণ্টা দেড়েক পর তাদের পুরো জীবনটাই হঠাৎ কেমন বদলে যাবে। আচ্ছা, তিতিরকে বাঁচানোর কি কোনো উপায় নেই জেঠু? তুমি তো দেখলে ওকে, শরীর প্রায় রক্তসার শূন্য তার। বোধহয় শুধু আজকের জন্যই প্রাণশক্তিটুকু বেঁচে রয়েছে তার মধ্যে। সাত্তকীর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে আরেকটি স্বর ভেসে আসে। সাত্তকী উত্তেজিত হয়ে ওঠে। আমার ছেলে যে বাঁচবে না নিবারণদা, সে আমি জানি। তার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। কিন্তু কোনোভাবে কি তিতিরকে মুক্তি দেওয়া যায় না এই বিভৎসতা থেকে? আত্মা যখন প্রতিশোধ নিতে আসে, সে কোনো শরীরকে ভর করেই আসে। এক্ষেত্রে তিতির যেহেতু তার প্রতিমূর্তি স্বরূপ, তাই সে তিতিরকেই অবলম্বন করেছে। আর তিতিরের জীবনী শক্তি শুষে নিয়েছে প্রতিনিয়ত। এই হত্যালীলা ঘটনায় তার উদ্দেশ্য। তাই আমাদের চেষ্টায় কিছু আসে যায় না, কারণ তিতির আর সাত্তকী দুজনকেই আজ মরতে হবে। মৃত আর অতৃপ্ত আত্মা মুক্তির প্রাক্কালে তার দোসর নিয়েই যাবে। তবে সাত্তকীর জীবন বাঁচতে পারে কেবলমাত্র একটি শর্তে, যদি আর কেউ তার হয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলেই। কিন্তু সে তো প্রাণ দিতে বদ্ধপরিকর। অবশ্যই, কিন্তু সেই সঙ্গে এটাও মনে রেখো, আজকের দিন তার শেষ দিন। আজ সে সফল হোক অথবা ব্যর্থ, তাকে ফিরে যেতে হবে কেবল একটা প্রাণ নিয়েই। সেই প্রাণ যদি অন্যের হয়, তবু তার আর কিছুই করবার থাকবে না। যদি একেবারে অন্তিম মুহূর্তে কাজটা করা যায়, তবে সাত্তকী বেঁচে যেতেও পারে। আর তিতির? অসম্ভব। কিন্তু কে দেবে আমার ছেলের হয়ে বলিদান? উর্মিলা দেবী উৎকণ্ঠিত স্বরে প্রশ্ন করেন। কাউকে দিতে হবে না মা, মরতে আমি ভয় পাই না। আর যার জন্য আরেকটু জীবন চেয়েছিলাম, সেই যখন অনন্তের যাত্রী, তখনই প্রাণ আর আমার প্রয়োজন নেই। তুমি তো বলেছিলে মা, মানুষ জন্মায় মরার জন্য। আলতো হাসে সাত্তকী। উর্মিলা দেবী চুপ করে যান। তারপর ধীরে ধীরে বেরিয়ে যান সেখান থেকে। আরও একবার গর্ব অনুভব করেন নিবারণ তান্ত্রিক। সেই বৃদ্ধের কথা মনে পড়ে তার। না, একটা কথা সে বলতে ভুলে গেছে। ভালোবাসা কেবল প্রেম বিলোতেই জানে না, প্রকৃত প্রেম ত্যাগ করতে জানে। সাত্তকীর কাঁধে হাত রাখলেন তিনি, তারপর বললেন, একজন আমায় বলেছিল একমাত্র প্রেমই পারে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেওয়াল হয়ে। একমাত্র তার কাছেই সব শক্তির হার। তুমি ভালোবাসো তিতিরকে, সেই ভালোবাসা আজ তোমার শক্তি হোক। আমি পারিনি সেদিন, তোমাকে আজ পারতেই হবে সাত্তকী। তিতিরকে আগলে রেখো, আর তোমরা ভালো থেকো। তার চোখে কি জল! এত বছরে কোনোদিন সে জেঠুর চোখে জল দেখেনি, তবে আজ কি হলো তার?
তাকে জড়িয়ে ধরে সাত্তকী শেষ বারের মতো। প্রায় সঙ্গে সঙ্গে চারিদিক যেন স্বাভাবিকের চেয়ে আরও বেশি নিস্তব্ধ হয়ে যায়। সেই নিস্তব্ধতা ভেদ করে উঠে আসে এক পৈশাচিক উল্লাস। সময় এসে গেছে, প্রস্তুত হও, প্রস্তুত হও। উল্লাসের শব্দ বাড়তে থাকে, কুয়াশা ঘিরে ধরে চারিদিক। সাত্তকী নিবারণের গা ঘেঁষে দাঁড়ায়। প্রবীণ তান্ত্রিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি কি দ্বিধায় ভুগছেন? ছি, নিজের ছেলের জীবন মরণ প্রশ্ন যেখানে দ্বিধা কেন তার? মন শক্ত করেন নিবারণ। ততক্ষণে ঢেউ উঠেছে দিঘির জলে। সেখান থেকে ভেসে আসছে তার একটা অতি পরিচিত কণ্ঠস্বর। ছেড়ে দাও আমায়, মেরো না, দোহাই দোহাই তোমার। আমার সন্তানকে আসতে দাও, পৃথিবীর আলো দেখুক সে। তার তো দোষ নেই কোনো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আবছা কুয়াশার ভেতর দেখা যায় একজন টুটি চেপে ধরেছে আরেকজনের। তোকে বাঁচিয়ে রাখবো যাতে তোর সন্তান আমার ছেলের সমান মর্যাদা চায়। হ্যাঁ, তুই কি ভেবেছিলি তোকে আমি বিয়ে করে নেবো এই ভয়তে? একটা কর্কশ পুরুষ কণ্ঠ শোনা যায়। না, 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 কিচ্ছু চাই না আমাদের। শুধু শুধু একটু বাঁচার অধিকার দাও, অধিকার দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। রীতিমতো হাহাকার ছড়িয়ে পড়ে নারী কণ্ঠ থেকে। তার গলায় বলিষ্ঠ আঙুলগুলো আরও বেশি করে চেপে বসে। আর্তনাদ ক্ষীণ হয়ে আসে। পুনরায় চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে ধরে। নিবারণ বাবু মন্ত্র পড়তে শুরু করেছেন। তার হাতের মুঠোয় সাত্তকীর হাত। সাত্তকী অনুভব করে সেই হাত ক্রমশ গরম হয়ে উঠছে ধীরে ধীরে। সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে তার সারা শরীরে। ক্রমশ চারিদিকের বাতাস ভারী হয়ে উঠছে। পৈশাচিক ধ্বনির সাথে একাত্ম হয়ে যাচ্ছে মন্ত্রের গুঞ্জন ধ্বনি, যেন একে অপরের প্রতিস্পর্ধী। সাত্তকীর চোখের সামনে একটা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে থাকে। সেই ধোঁয়ার ভেতর দিয়ে হালকা হলুদ একটা ছোপ দেখতে পায় সে। শাড়ি পরিহিতা তিতির দাঁড়িয়ে আছে তার সামনে। কি অপূর্ব লাগছে তাকে, কি সুন্দর মায়াময় তার চোখ। কিন্তু এ কি? তিতির ওভাবে বদলে যাচ্ছে কেন? হ্যাঁ, বদলে যাচ্ছে তার চোখের ভাষা। এ চোখ কিছুতেই তিতিরের হতে পারে না। এক মুহূর্ত আগে যে চোখে ছিল প্রেম, সেই চোখে এখন প্রতিহিংসা ঝিলিক দিয়ে উঠছে বারবার। উধাও হয়েছে তার সেই হাসি, পরিবর্তে এক পৈশাচিক উন্মাদনা ছড়িয়ে পড়ছে তার মুখে। নিজের হাতের ওপর আলতো চাপ অনুভব করে সাত্তকী। নিবারণ তার কানের কাছে প্রায় ফিসফিস করে বলেন, যদি ভালোবেসে থাকো তবে আজ তাকে কাজে লাগাও সাত্তকী। প্রেমের চেয়ে বড় স্পর্ধা আর নেই, ভালোবাসার চেয়ে বড় শক্তি আর হয় না। তিতির এগিয়ে আসছে তার দিকে। সে এখন আর রূপসী নয়। সাপের ফনার মতো চুল তার উঠছে। মুখের দুপাশে সদন্ত অতৃপ্ত প্রেতের মতো বিভীষিকাময় চেহারা তার। সাত্তকীর গলা শুকিয়ে আসে, তাও সে বলে, তিতির, ফিরে এসো তিতির, তিতির। কিন্তু তার হাসির দমকে মিলিয়ে যায় সাত্তকীর কণ্ঠস্বর। সাত্তকীর শরীরের উত্তাপ চূড়ান্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে ততক্ষণে। কেঁপে উঠছে তার সারা শরীর। হাতের মুঠোয় জেঠুর হাতটা আর নেই। তার চেতনা বোধহয় অবলুপ্ত হয়ে চলেছে। কিন্তু সেই চূড়ান্ত মুহূর্তে হঠাৎ যেন শরীর দুর্বল হয় তার। কিসের ভয় পাচ্ছে সে? মৃত্যু তার সামনে স্বয়ং উপস্থিত। মরতে তাকে হবেই, কিন্তু তিতিরকে সে কিছুতেই মরতে দেবে না। হুঙ্কার দিয়ে ওঠে সাত্তকী। জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গের মতো দুই চোখে চোখ রেখে সে বলে, কেন কষ্ট দিচ্ছ আমার তিতিরকে? যদি সাহস থাকে তো স্বরূপে এসো না আমার সামনে, হত্যা করো আমায়, কিন্তু ওই মেয়েকে ছেড়ে দাও। ওর জন্ম হয়েছে শুধুমাত্র আমার প্রতিশোধ পূরণের জন্য। ওর বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই। মৃত্যুই ওর একমাত্র ভবিতব্য। তোমার উদ্দেশ্য সাধনের জন্য আমি ওকে কিছুতেই মরতে দেব না। সাত্তকী উন্মাদের মতো ছুটে যায়, ঝাঁপিয়ে পড়ে তিতিরের ওপর। সাত্তকী, কি করছো নাকি? ছেড়ে দাও ওকে।
জেঠু চিৎকার করে ওঠেন, কিন্তু সাত্যকী আর তার মধ্যে নেই। খুন চেপে গেছে তার। না, ছাড়বো না ওকে আমি। ও আমার তিতিরকে শেষ করে দেবে আজকে। ওকে আমি মেরেই ফেলবো। একই ভুল করো না সাত্যকী। ও প্রেত, মৃত মানুষ দ্বিতীয়বার মরতে পারে না। সাত্যকী তার কথা গ্রাহ্য করে না, আরো জোরে টুঁটি চেপে ধরে তার। একই ভুল করো না সাত্যকী, একই ভুল করো না। ইতিহাসকে ফিরিয়ে এনো না। দোহাই বাবা, দোহাই তোমাকে, ছেড়ে দাও ওকে, মেয়েটা মরে যাবে। ছুটে আসেন প্রবীণ তান্ত্রিক। তিতির অসহায়ের মতো হাত পা ছুটছে, তার চোখ থেকে জল পড়ছে অবিরত। তার সেই মায়া ভরা মুখ দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার। ভালোবাসা নাকি প্রাণ দিতে শেখায়, কিন্তু সাত্যকী এত হিংস্র হয়ে উঠল কিভাবে? তাও শেষ চেষ্টা করেন নিবারণ। তুমি যাকে ভালোবাসো আজ তারই প্রাণ নিতে চললে সাত্যকী। আমার শিক্ষা ব্যর্থ হলো, শেষে পাপ রক্ত জয়ী হলো আজ। তিনি থেমে যান। একটা ধোঁয়া তার পাশে কুণ্ডলি পাকিয়ে উঠছে, তার চোখে জল ভরে আসছে। একটা অস্পষ্ট মৃদু সুর কানে শুনতে পান। সেই একই সুর বাজছে, গুনগুন করে বাজছে, তার খুব চেনা। বিনি সারাদিন প্রায় গুনগুন করে ভাজত এই রবীন্দ্রসঙ্গীত। আড়াল থেকে তিনি শুনতেন। আজ 25 বছর পর আবার সেই সুর শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। একটা গরম নিঃশ্বাস পড়ছে তার গায়ে। তার একটা চেনা তেলের গন্ধ পেলেন। তিনি দিয়েছিলেন বিনিকে, তার মানে সে তার উপহার স্বীকার করেছিল, ব্যবহার করেছিল। একটা বিস্ময় আর ভালো লাগায় মন ভরে উঠল তার। তিমিরের চিৎকার থেমে গেছে, সে এলিয়ে পড়ে আছে সাত্যকীর কোলে। তার নিঃশ্বাস এখনো চলছে, বেঁচে আছে সে। সেদিকে তাকিয়ে রইলেন তিনি। তার পাশে বিনি বসে আছে এলো চুলে। সাত্যকী আর তিতিরকে ঘিরে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত নীল আলো। সেই আলো আসছে ওই নীল ধাতু থেকে, যা সাত্যকীর অলক্ষ্যে তার হাত বেঁধে দিয়েছে। একটু আগেই তার সারা জীবনের তন্ত্র মন্ত্র আর প্রেমের শক্তি দিয়ে তৈরি করেছিলেন তিনি সাত্যকীর রক্ষা কবচ, যা তিনি সেদিন করতে পারেননি। আজ তা সাত্যকী করেছে। তার প্রেম জিতেছে, প্রতিশোধ, আতঙ্ক, ভয় সব কিছুকে হারিয়ে তারা পেরেছে। তাদের ঘিরে থাকা সেই অদ্ভুত আলোর পাশে দাঁড়িয়ে আছে অন্ধকার। তার ক্ষমতা নেই সেই কবচ ভেদ করার। পৃথিবীর আর কোনো শক্তি, কোনো প্রেত তাদের আলাদা করতে পারবে না। নিবারণ, বিনির স্বর প্রায় 25 বছর পর শুনলেন এই কণ্ঠ তিনি। তোমার কবচ আমি ভেদ করতে পারলাম না, আমার প্রতিশোধ পূর্ণ হলো না, কিন্তু আমার মুক্তির সময় চলে এসেছে। আর একটা প্রাণ নিয়ে তবেই ফিরতে হবে আমায়। আমি অপারগ। জানি বিনি, তবু ওদের প্রেম ওদের ফিরিয়ে দেওয়া দরকার ছিল। আমি যা পারিনি তা ওই ছেলেটি পেরেছে, প্রমাণ করেছে রক্তের চেয়ে শিক্ষার জোর বেশি। ওদের যে জিততে দিতেই হতো। তুমি প্রস্তুত মৃত্যুর জন্য? আমি প্রস্তুত। চলো একসাথে অনন্তের পথে যাই আমরা। এই পৃথিবীতে সংসার হলো না আমাদের, অন্য পৃথিবীতে ঘর বাঁধবো বিনি। মৃদু হাসির শব্দ শুনতে পান তিনি। বিনি রাজি হয়েছে। চোখ বন্ধ করে ফেললেন প্রবীণ তান্ত্রিক। সেই সুর বেজে ওঠে আবার, ঘাড়ে আলতো চাপ পড়ে। ভালো থেকো তোমরা। হাত তোলেন তিতিরের উদ্দেশ্যে। ধীরে ধীরে চোখে অন্ধকার নেমে আসে তার। অন্তিম সূর্যের ঘন লাল আভা ছড়িয়ে পড়ছে চারিদিকে। দিঘির জলে তার ছায়া পড়েছে। সেদিকে মুখ ফিরিয়ে বসে আছে সাত্যকী। তার কাঁধে মাথা রেখেছে তিতির। ওদের সামনে নিথর দেহ নিয়ে পড়ে আছে নিবারণ। সাত্যকীর চোখে জল। তার মনে পড়ে যায় তার জেঠুর কথা। একমাত্র প্রেমই পারে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেওয়াল হয়ে। একমাত্র তার কাছেই সব শক্তির হার। ইতিহাস ফিরে আসে বারবার, কেবল বদলে যায় মানুষ, কিন্তু প্রেম থাকে অবিকৃত। সেই একটা কোন গল্পে সে পড়েছিল, ভালোবাসার চেয়ে বড় তন্ত্র হয় না। সে মুখ ফিরিয়ে তিতিরের দিকে দেখে। সূর্যাস্তের শেষ আভায় রাঙা হয়ে উঠেছে তার মুখ। তার হাতে হাত রাখে সাত্যকী। তারপর প্রকৃতি দেবতাকে সাক্ষী রেখে বলে ওঠে, তোমারেই যেন আমি ভালোবাসিয়াছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার।
শুনছিলেন শ্রীতানের কলমে পুনর্জন্ম। গল্প পাঠে ছিল সৌম্যদীপ। গল্পের সূত্রধারে ছিলাম আমি তৃষা, এবং আমার সাথে অন্যান্য চরিত্রতে ছিল প্রীতম, সঞ্চিতা, রুভিনা, শ্রীরূপ, বুবাই, আর্য এবং সায়ন্তন। গল্পের নাট্যরূপ দানে দুর্বা, পোস্টার ডিজাইনে সৌভিক, শব্দগ্রহণ, সংযোজন, ভিডিও মোশন এবং স্পেশাল এফেক্টসে রণজয়। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে জানিও তোমাদের মতামত। আমাদের ফলো করতে পারো ফেসবুকে, আমাদের পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।